নতুন বছর নতুন ক্লাস। 2023 সালের যে সকল ছাত্রছাত্রীরা 9 থেকে পাশ করে 24 সালে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এ উত্তীর্ণ হয়েছ, তাদেরকে সর্বপ্রথমেই অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। জানুয়ারি মাস পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই 2 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই তোমরা কিন্তু বইও পেয়ে গেছো। ক্লাস 10-এর বাংলা বিষয়ের যে বইটি রয়েছে তোমাদের, সেটি হচ্ছে সাহিত্য সঞ্চয়ন। সেখানে তোমাদের সবিশেষ কয়েকটি গদ্য এবং পদ্য এবং প্রবন্ধ নাটক পড়তে হবে, যার মধ্যে থেকে প্রথমেই তোমাদের যে গল্পটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু নামক গল্প। সেই গল্পটি আজ তোমাদের আমি পাঠ করে শোনাবো, তার অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, উৎসগ্রন্থ এবং শব্দার্থ সহ একটি সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে তোমরা পাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে প্রথমেই আমরা জেনে নেব আশাপূর্ণা দেবী সম্পর্কে কিছু কথা। লেখিকার জন্ম উত্তর কলকাতার পটলডাঙ্গার মামাবাড়িতে 1909 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি, শুক্রবার। বৃন্দাবন বসু লেনের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও রক্ষণশীল একান্নবর্তী পরিবারে তার বাল্যকাল কেটেছিল। পিতামহীর রক্ষণশীলতা ও কঠোর শাসনে গৃহের কন্যাদের বিদ্যালয়ে পাঠগ্রহণে নিষেধাজ্ঞা ছিল। পরিবারের পুত্র সন্তানরাই কেবল গৃহশিক্ষকে নিযুক্ত ছিলেন। শোনা যায় শিশু আশাপূর্ণা তার ভাইদের পঠন পাঠনের সময় তাদের সামনে বসে শুনে শুনেই বর্ণমালা শিখে ফেলেছিলেন। আশাপূর্ণা দেবীর পিতা হরেন্দ্রনাথ গুপ্ত সেই সময়কার একজন বিখ্যাত শিল্পী ছিলেন এবং নকশাকার হিসেবে একটি আসবাবপত্রের সংস্থায় কাজ করতেন। আশাপূর্ণার মা সরলা সুন্দরী একজন শিক্ষিত পরিবারের জ্ঞানপিপাসু নারী ছিলেন। বলা যেতে পারে তাঁর কাছ থেকেই কিন্তু তার এই যে শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ, সেটা জন্মেছিল। আশাপূর্ণা দেবীর প্রথম যে লেখা উপন্যাস সেটি হচ্ছে প্রেম এবং প্রয়োজন, এবং পরবর্তীতে তিনি তার বিখ্যাত ট্রিলজি উপন্যাস লিখেছিলেন প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। এই তিনটেকে একত্রে আশাপূর্ণা ট্রিলজি বলা হয়, যেখানে তিনি নারীদের স্বাধীনতার কথা তুলে ধরেছেন এবং প্রত্যেকটি উপন্যাসে কিন্তু এক একটি জেনারেশনের কথা বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা মূল আলোচনা অর্থাৎ আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের দিকে এগিয়ে যাব। তাহলে দেখো কি বলছে জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন।
ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিতই হয়, মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছেই। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপাতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন, তা দেওয়াই যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবেন না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি, তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন বিহবল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে যান। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনটাই সহজ মানুষেই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আসতেই একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়েবাড়িতেও মা যেটি না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কী ব্যাপার? এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন? তার মানে তপন এখন লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি, একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করলি নাকি? ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোশ তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পের সেই আঁটোসাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে তপন আছে। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। ছোটো মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। কেন? হেতু? সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটা এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরে বেড়াবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে, প্রথম দিন
গল্প শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই, তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা, আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এসবের মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ সে আর খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই, তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এই প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হেরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আরেকবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে মুখ মুছছে, চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্পের পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। তাহলে বন্ধুরা, জ্ঞানচক্ষু গল্প পাঠ এখানেই শেষ হলো। উৎসগ্রন্থ হিসেবে আমরা বলতে পারি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের উৎস হচ্ছে লেখিকার কুমকুম নামক ছোট গল্পের গল্প সংকলন থেকে। বিষয় সংক্ষেপ কি? তপন একজন খুব সাধারণ বালক, যে ছোট থেকেই গল্পের বই পড়ে বড় হয়েছে। সে জানতো না যে লেখকরা সাধারণ মানুষের মতোই হয়, কিন্তু কল্পনাবশত বা সৌভাগ্যক্রমেই তার ছোট মাসির সঙ্গে একজন লেখকের বিবাহ হয় এবং তপনের গল্প লেখার নেশাতেই তার ছোট মেশো গল্পটি নিয়ে সন্ধ্যাতারা নামক পত্রিকায় ছাপাতে দেয়। কাঁচা হাতের কাজ বলে দেখা যায় ছোট মেশো সম্পূর্ণভাবে গল্পটিকে নিজের পাকা হাতে কারেকশন করে নতুনভাবে লিখেছেন, কিন্তু নাম দিয়েছেন তপনের। এ কথাটি যখন সে পড়তে পড়তে জানতে পারে, তখন সে বুঝতে পারে যে যদি কখনো নিজের লেখা ছাপাতে দিতেই হয় তবে নিজে গিয়ে দেবে, অন্য কারোর নামে সে আর ছাপাতে দেবে না। এটি বিষয়বস্তু সংক্ষেপে বলা যেতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। এরকম ক্লাস 10-এর আরও অন্যান্য ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে কোন কোন ক্লাস তোমাদের প্রয়োজন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।